ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি, রাইস অনলাইন ক্লাস চলছে। আজকে আমাদের বিষয় ভূগোল। আজকে আমরা জিওগ্রাফির মধ্যে পড়ছি। এই মুহূর্তে বেশ কিছুক্ষণ ক্লাস হয়ে গিয়েছে। স্যার আমাদের সঙ্গে রয়েছেন চঞ্চল মণ্ডল, রাইসের টিচার। স্যার নতুন করে স্বাগত। তবে আমরা মেসোস্ফিয়ারে ছিলাম স্যার সম্ভবত, তারপরে থেকে যদি আমরা ক্লাসটা এগোতে পারি শুরু করি। তারপর থেকে দেখো, আমরা একটু আগে পর্যন্ত যেটা পড়লাম মেসোস্ফিয়ার পর্যন্ত বলেছি, অর্থাৎ 0 থেকে 80 কিলোমিটার হাইট পর্যন্ত আমাদের অ্যাটমসফিয়ারের লেয়ারগুলোর ফাংশানগুলো আমি একটু বলছিলাম। এটা মাথায় রাখো যে এই তিনটে লেয়ারকে হোমোস্ফিয়ার বলা হয়। দেখো, এই হোমোস্ফিয়ারের হোম কথাটার অর্থ আমরা সবাই জানি। আমরা সবাই আমাদের বাড়িতে বাস করি, যেখানেই যাই না কেন, যেখানে যে কাজেই আমরা থাকি না কেন, ব্যস্ত থাকি না কেন, আমরা কিন্তু দিনের শেষে 2 দিন পরে 3 দিন পরে বাড়িতে ফিরি। এই হোমোস্ফিয়ার হচ্ছে আমাদের বাড়ি। তার মানে আমাদের এই আর্থের সারফেসে থাকার জন্য বুঝলে এই তিনটে লেয়ারের গুরুত্ব ভীষণ অপরিহার্য। সেই জন্য 3টে লেয়ারকে আমরা বলি হোমোস্ফিয়ার। মাথায় রাখো, এই হোমোস্ফিয়ারের 2টো মিনিংস হয়। একটা হচ্ছে হোম মানে বাড়ি, শেল্টার প্লেস আমাদের। আর একটা হচ্ছে হোমোজেনাস থেকে হোমোস্ফিয়ার এসছে, মানে এই 3টে লেয়ারে যে গ্যাসিয়াস সাবস্ট্যান্সগুলো আছে, নাইট্রোজেন বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, এই সমস্ত গ্যাসগুলোর একটা সিমিলারিটিস আছে। সেই জন্য এটাকে বলা হয় হোমোস্ফিয়ার। তোমরা বলবে সিমিলারিটিস বলতে কি? দেখো, অ্যাটমসফিয়ারের মধ্যে সবথেকে বেশি আছে নাইট্রোজেন, ইউ নো ইট। তার মানে আমি বলতে চাইছি যে এই নাইট্রোজেন যে 78% আছে আমাদের আর্থের সারফেসের ইয়ারেতে, অ্যাটমসফিয়ারে, সেইটা এই ট্রোপোস্ফিয়ারে কিন্তু বেশি আছে। তার মানে এই লেয়ারে, ট্রোপোস্ফিয়ারে একাই নাইট্রোজেন কিন্তু আধিপত্য করে। আবার কোনো স্তর আছে সেখানে কিন্তু নাইট্রোজেনের পরিবর্তে মিথন আধিপত্য করে। কোথাও আছে সেখানে সিএফসি আধিপত্য করে, সেগুলো কিন্তু হেটেরোস্ফিয়ারের অন্তর্গত হয়ে যাবে। তো এনিওয়ে, আমরা হোমোস্ফিয়ার শুনলাম, এবারে চলো একটু হেটেরোস্ফিয়ারের বিষয়ে আসি। হেটেরোজেনাস থেকে হেটেরোস্ফিয়ার এসছে। এখানে 3টে লেয়ার আছে, সেই 3টে লেয়ার একটু আলোচনা করি। প্রথমে বলি, দেখো আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ারের বুঝলে আর একটা নাম আছে, নামটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ারের আর একটা নাম থার্মোস্ফিয়ার হওয়ার কারণ হচ্ছে আয়ন পার্টিকেল ওখানে প্রচুর আছে। সূর্যের টেম্পারেচার আমাদের সারফেস থেকে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার সময় ওই টেম্পারেচারটা ওখানে প্রচুর অ্যাবজর্ব হয়। তার ফলে ওইখানে অ্যাবজর্ব হওয়ার কারণের জন্য টেম্পারেচারটা ভীষণ বেড়ে যায়। এখানকার অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 1232 ডিগ্রি সেন্টিগ্রেড, 1232 ডিগ্রি সেলসিয়াস। আমরা কল্পনাই করতে পারবো না। যেখানে আর্থের সারফেসে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, অ্যাভারেজ টেম্পারেচার আমরা থাকি, সেখানে এখানে 1232 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে। এই জন্য এটাকে বলা হয় থার্মোস্ফিয়ার। এই লেয়ারের একটা বিশাল বড় ফাংশন আছে। এই যে আমরা অনলাইনে ক্লাস চালাচ্ছি, অনলাইনে ক্লাস চলছে, আমাদের এই যে অনলাইনে ক্লাস চলছে, এর একটা মিডিয়া কাজ করছে, একটা ওয়েভ কাজ করছে, তার নাম রেডিও ওয়েভ। যে ওয়েভ কিনা আমাদেরকে এই ইনফরমেশানগুলো প্রোভাইড করে, আমরা ক্যাচ করি, ইনফরমেশানগুলো ডেলিভার করি, আবার তোমাদেরকে প্রোভাইড করে। তাহলে এই ওয়েভটা কিনা কেবলমাত্র ট্রান্সমিট হয় এই আয়নোস্ফিয়ার থেকেই। এই আয়নোস্ফিয়ারের বড় ফাংশন হচ্ছে ইট রিফ্লেক্টস রেডিও ওয়েভস। রেডিও ওয়েভস মানে প্লিজ কেউ যেন ভেবো না রেডিও, টিভির রেডিও, ওই রেডিও না, কিন্তু রেডিও ওয়েভ ওয়ান টাইপ অফ ওয়েভ, অ্যাজ লাইক ইউভি রেজ, দিস ইজ ওয়ান টাইপ অফ ওয়েভ। ওই ওয়েভটা ট্রান্সমিট করে এইখান থেকে। আমাদের এই অ্যাটমসফিয়ারিক লেয়ারের মধ্যে বুঝলে ম্যাগনেটোস্ফিয়ার স্তরে বেশ কিছু স্যাটেলাইট আমরা সেট আপ করে রেখেছি। আমরা মানে সায়েন্টিস্টরা, আমরা মানে নাসা, আমরা মানে ইসরো। ওই স্যাটেলাইটগুলোর কাজটাই হচ্ছে আমাদের এই ইনফরমেশানগুলোকে রিসিভ করে ওটাকে আবার ডেলিভার্ড করা। সেটা ডেলিভার্ডের কাজ করে যে মিডিয়া, সেই মিডিয়া হচ্ছে রেডিও ওয়েভ। ওই রেডিও ওয়েভ রিফ্লেক্টেড হয় আয়নোস্ফিয়ার থেকে। তাহলে আয়নোস্ফিয়ারের একটা বড় ফাংশন হচ্ছে রেডিও ওয়েভ। সেকেন্ড ফাংশন, এই আয়নোস্ফিয়ারের, এটাকে থার্মোস্ফিয়ার বলা হয়। এই আয়নোস্ফিয়ারে অরোরা বোরিওলিস, অরোরা অস্ট্রেলিস, এই দুটো ফরমেশান আসে। ভীষণ পরীক্ষায় আসে এই দুটো। অরোরা বোরিওলিস, অরোরা অস্ট্রেলিস কোথায় দেখা যায়, কোন লেয়ারে দেখা যায়, ভীষণ পরীক্ষায় আসে। আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিই, বেটার হবে। বাংলায় বলে মেরুজ্যোতি। যারা বাংলা ভার্সানের বইয়েতে পড়েছো, সুমেরু প্রভা, কুমেরু প্রভা পড়েছো না, ওই মেরুজ্যোতিটাকে বলা হয় বোরিওলিস। অরোরা রিলেটেড টু নর্থ, AURORA,
ওই আর থেকে আর, নর্থ, এইভাবে মাথায় রাখবে। আর অরোরা বোরিওলিসের পর আরেকটা আছে অরোরা অস্ট্রেলিস, অস্ট্রেলিয়া সার্দার্ন হেমিস্ফিয়ারে আছে। তাহলে অরোরা অস্ট্রেলিস সার্দার্ন হেমিস্ফিয়ারে, অরোরা বোরিওলিস নর্দার্ন হেমিস্ফিয়ারে। ক্লিয়ার কনসেপ্ট? নর্থ পোলে হচ্ছে অরোরা বোরিওলিস, সাউথ পোলে হচ্ছে অরোরা অস্ট্রেলিস। এরা কি? দে আর নাথিং বাট ফেন্ট লাইট হুইচ ফাউন্ড আফটার সানসেট অ্যান্ড বিফোর সানরাইজ। খেয়াল করবে, আমরা যখন কোনো পার্বত্য অঞ্চলে বেড়াতে যাই, সেখানে যখন কোথাও কোনো খুব বরফ পড়ে, তার ফাঁক দিয়ে যখন সূর্য ওঠে, যে আলোটা রিফ্লেক্ট করে আমাদের যে সুন্দর লাগে দেখতে, ওই ধরনের রিফ্লেকশান পোলার রিজিয়নে ভীষণ হয় বেশি। তার কারণ আইসের ওপর আলো পড়লে সেটা খুব সহজেই রিফ্লেক্টেড হয়। বোথ পোল, নর্থ পোল আর সাউথ পোল। নর্থ পোল আছে গ্রিনল্যান্ড, সাউথ পোলে আছে অ্যান্টার্কটিকা। তো নর্থ পোলে গ্রিনল্যান্ড, সেখানে আইস ক্যাপ রিজিয়ান। সাউথ পোল অ্যান্টার্কটিকা, সেখানে মোর আইস ক্যাপ রিজিয়ান। আলো পড়ে রিফ্লেক্টেড হচ্ছে, ওই ফেন্ট লাইটটা বেশ কিছুদিন ধরে দেখা যায়, সেটাকে বলা হয় অরোরা বোরিওলিস অ্যান্ড অরোরা অস্ট্রেলিস। তাহলে তোমরা দুটো রকম মাথায় রাখো। আয়নোস্ফিয়ারে দুটো ফাংশন মাথায় রাখবে, একদম জাস্ট এই দুটো মাথায় রাখো, তাহলেই হবে। কি কি বললাম? একটা হচ্ছে অরোরা বোরিওলিস, একটা অরোরা অস্ট্রেলিস, আর তার সঙ্গে হচ্ছে তোমার ওই ওখান থেকে যে রিফ্লেক্টেড হয়, যে ওয়েভ দিয়ে আমরা সবাই কাজকর্ম করছি, ইন্টারনেট ইত্যাদি মিডিয়া, ওই ওয়েভটার কথা যেটা একটু আগে বলছিলাম, রেডিও ওয়েভ, ওইখানে আরও দুটো পার্ট আছে, বুঝলে, কিনলে লেয়ার, ওইগুলোর আরও ভাগ আছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। এনিওয়ে, তোমরা আয়নোস্ফিয়ার মাথায় রেখো, তার হাইটটা হচ্ছে 80 থেকে 500 কিলোমিটার। মাথায় রাখো, এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি, এই হোমোস্ফিয়ারের হাইট কিন্তু 80 কিলোমিটার পর্যন্ত সবসময় তা নয়। কিন্তু অ্যাকচুয়াল হোমোস্ফিয়ার হচ্ছে 0 থেকে 90 কিলোমিটার, মানে মেসোস্ফিয়ারের পরে মেসোপজ থেকে একটু আপ অ্যান্ড ডাউন হয়, এটা 90 কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ড করে হচ্ছে হোমোস্ফিয়ার। 90 থেকে বাকি পুরোটা 64,000 পর্যন্ত হচ্ছে আমাদের হেটেরোস্ফিয়ার। মাথায় রাখো, এই যে হোমোস্ফিয়ার বলছিলাম, এই হোমোস্ফিয়ারের পরে যে হেটেরোস্ফিয়ারে এলাম, হেটেরোস্ফিয়ারে মাথায় রাখবে যে আয়নোস্ফিয়ার বললাম, তারপরে বলি এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে বুঝলে ইম্পর্টেন্ট ইনফরমেশান এক্সাম ওরিয়েন্টেড বিশেষ কিছু নেই, আমিও বলবো না, লিভ ইট। নেক্সট চলো ম্যাগনেটোস্ফিয়ার। এখানে একটা ইনফরমেশান মাথায় রাখবে, জিও স্টেশনারি স্যাটেলাইটস, নাম শুনেছ সবাই, হুইচ ইজ অলসো কল্ড কমিউনিকেটিভ স্যাটেলাইট। ওই জিও স্টেশনারি স্যাটেলাইট, কমিউনিকেটিভ স্যাটেলাইটগুলো বুঝলে আমাদের এইখানে এই ম্যাগনেটোস্ফিয়ার স্তরে আমাদের নাসা থেকে, আমাদের ইসরো থেকে সেট আপ করা থাকে। তার হাইট হচ্ছে বুঝলে 36,000 কিলোমিটার। এটা ভীষণ পরীক্ষায় আসে, হোয়াট ইজ দ্য হাইট অফ জিও স্টেশনারি স্যাটেলাইটস বা হোয়াট ইজ দ্য হাইট অফ কমিউনিকেটিভ স্যাটেলাইটস, সেটা হচ্ছে 36,000 কিলোমিটার, 36,000 কিলোমিটার। মাথায় রেখো, এই কমিউনিকেটিভ স্যাটেলাইটগুলো ছাড়াও আরও এক ধরনের স্যাটেলাইট আছে, সানসিনক্রোনাস স্যাটেলাইট। এই কমিউনিকেটিভ স্যাটেলাইটগুলো আর্থ যেদিকে মুভ করছে, ওয়েস্ট টু ইস্ট, এই কমিউনিকেটিভ আর জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো সেদিকেই মুভ করে, ওয়েস্ট টু ইস্টে। সানসিনক্রোনাস স্যাটেলাইট যেগুলো, সেগুলো নর্থ সাউথে মুভ করে, সেই জন্য মাথায় রাখবে তাদেরকে পোলার স্যাটেলাইটও বলে। সমস্ত স্যাটেলাইটগুলো কিন্তু অরবিটেড হয় ওই ম্যাগনেটোস্ফিয়ারে। তাহলে আমি এতক্ষণ যেটা আলোচনা করলাম তোমাদের, সেটা হচ্ছে অ্যাটমসফেরিক লেয়ার সংক্রান্ত বিষয়। এখান থেকে তোমাদের স্টাফ সিলেকশন কমিশন পিএসসিতে, বিশেষ করে সিজিএলের এক্সামে ভীষণ কনসেপচুয়াল কোশ্চেন থাকে। তোমরা একটু মাথায় রেখো এই টার্মগুলো। সিএফসি এর কাজ কি? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পার্সেন্টেজ, ল্যাপস রেট, রেটটা কত, কোথায় এরোপ্লেন জেটপ্লেন চলে, স্ট্র্যাটোস্ফিয়ারে না ট্রোপোস্ফিয়ারে ভীষণ গুলিয়ে যাবে। এই যে মেসোস্ফিয়ারে, এখানে তোমার মিটিওর, কমেট, এইগুলো এসে ওখানে ডিস্ট্রয় হয়। এই কিছুদিন আগে বুঝলে, আজ থেকে 10-12 বছর আগে একটা খবর পাওয়া গেল, খবর শোনা গেল যে বিশাল বড় একটা কমেট আমাদের পৃথিবী পৃষ্ঠের দিকে দৌড়ে আসছে। তো সবাই আমরা খুব আতঙ্কিত হয়ে পড়লাম। এখন আতঙ্ক চলছে, কিন্তু তখন আমরা ভীষণ আতঙ্কিত হয়েছিলাম।
কিছুদিন পরে আমাদের বিজ্ঞান মহল থেকে খবর দিল যে না, ভয় পাওয়ার কিছু নেই, ওটা মেসোস্ফিয়ারে এসে ডিস্ট্রয় হয়ে গেছে, ম্যাক্সিমামটাই ড্যামেজ হয়ে গেছে, যতটুকু রিমেইনিং পার্ট ছিল সেটা রুটটা চেঞ্জ করেছে। কি করে হলো? একটা কার যদি 100 কিলোমিটার স্পিডে যায়, মাঝখানে হঠাৎ করে তার পথে যদি কোনো বাধা আসে, অর্থাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয়, কারটার মোমেন্টাম বলছে সেটা কখনো ডিরেক্ট ওই রুটেই মুভ করবে না, ছিটকে পড়ে যাবে রাস্তার এপাশে ওপাশে, সামনের দিকে, যে কোনোভাবে হোক। আমাদের এখানেও কিন্তু তাই হয়। সেই কারণের জন্য বুঝলে এই মেসোস্ফিয়ারের গুরুত্বটা হচ্ছে এইখানে, যে আমাদেরকে ভীষণভাবে প্রোটেক্ট করে রেখেছে। এ প্রসঙ্গে বলে রাখি, তোমরা সবাই অ্যারিজোনা লেকের নাম শুনেছ। অ্যারিজোনা লেক রয়েছে আমেরিকার অ্যারিজোনা প্রভিন্সে। ওইখানে কিন্তু লেক তৈরি হয়েছে উল্কাপাতের দ্বারা। একটা উল্কা ওখানে পড়ে লেক তৈরি করেছিল। তোমাদের মনে হতে পারে, স্যার আপনি তো একটু আগে বলছিলেন ওটা প্রোটেক্ট করে, তাহলে ওটাকে কেন প্রোটেক্ট করলো না? আচ্ছা বলো তো দেখি। সমস্ত বিষয়ের সমস্ত পার্টের তো একটা ক্যাপাসিটি আছে, মেসোস্ফিয়ারও একটা ক্যাপাসিটি আছে। এমন একটা উল্কা এলো অত্যন্ত দ্রুতগতিতে যে তার এতই ক্ষমতা, এত হিউজ মাস, সেটাকে পুরোপুরি প্রোটেক্ট করতে পারলো না। কিছুটা অংশ সেই জন্য মেসোস্ফিয়ার ক্রস করে আমাদের আর্থের সারফেসে এসে হিট করলো, সেই জায়গাটা লেক তৈরি হয়ে গেছিলো। তো যদি ওই মেসোস্ফিয়ার না থাকতো তাহলে অ্যারিজোনা লেক বলতাম না আমরা, আমেরিকা লেক বলতাম। তাহলে আমেরিকা বলে কোনো দেশ, কোনো মহাদেশ এখন আর থাকতো না। আমাদের পৃথিবীর এই মানচিত্রতে সমস্তটাই আমেরিকাটা পুরো একদম অমিট হয়ে যেত। এনিওয়ে, তাহলে তোমাদের আমি এতক্ষণ অ্যাটমসফিয়ারিক লেয়ার পড়ালাম। নেক্সট পেজে আমরা একটু যাই, বুঝলে। নেক্সট একটা টপিকে আসি, সেটা হচ্ছে তোমাদের উইন্ড সিস্টেম। উইন্ড সিস্টেমে আমরা চ্যাপ্টারটার নাম লিখি ডিভিশন অফ উইন্ড। ডিভিশন অফ উইন্ড। এনিওয়ে, এই ডিভিশন অফ উইন্ডে দেখো কতগুলো ভাগ আছে। ডিভিশন অফ উইন্ডকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। 4টে ভাগ বলার আগে বলি, আমাদের আর্থের সারফেসের ওপরে বুঝলে সান একটা পার্টিকুলার জায়গায় এক্সিস্ট করছে, সেখান থেকে ডিরেক্ট যে জায়গাটায় সূর্যের আলো আসে সেই জায়গাটায় লো প্রেশার তৈরি হয়, আর ডায়াগোনালি যে জায়গাটায় সোলার রেডিয়েশনটা আসে সেই জায়গায় হাই প্রেশার তৈরি হয়। নর্মালি উইন্ড বুঝলে মুভ করে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে। মনে করো এই হাই প্রেশার যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে শিয়ালদা। আর মনে করো লো প্রেশারের এই জায়গাটা ব্যারাকপুর। বলো তো দেখি উইন্ডটার কি নাম হবে? তোমরা কি বলবে যে এটা হয়তো ডান দিক থেকে আসছে বলে ডান দিকের বায়ু, মানে ইস্টার্লিস বলতে পারি, পূর্বালি বায়ু বলতে পারি, কারণ আমাদের পৃথিবীর এদিকটা ইস্ট, সেই জন্য বলতে পারি। কিন্তু আমি বলবো এটার নাম শিয়ালদা উইন্ড, শিয়ালদা বায়ু। তার মানে বায়ুর ডিভিশন করার আগে আমাদের জানতে হবে বায়ুর নামকরণের কারণটা। পৃথিবীতে সমস্ত বায়ুর নামকরণের কারণ হচ্ছে সে যে দিক থেকে অরিজিন করে, বুঝলে, সেই দিকের নাম অনুসারে নামকরণ হয়। যে দিক থেকে উৎপত্তি হবে, সে কোন দিকে গেল, কোন জায়গার উপর দিয়ে গেল, কোথায় গেল, এটা কোনোভাবে ফ্যাক্টরাইজ না। ফ্যাক্টর হচ্ছে যেখান থেকে অরিজিন করলো সেই জায়গার নাম অনুসারে নামকরণ। তাহলে সেই জন্য এটা হলো শিয়ালদা উইন্ড, আর এটাকে বলা হয় উইন্ড। ক্লিয়ার? এইবারে খেয়াল করে দেখো, এছাড়া আর একটা বিষয় ঘটে। এই সারফেস, বলো তো সারফেসের কাছাকাছি সূর্য, আমি বলেছি একটু আগে, সূর্যের আলো বেশি এসে হিট করে, তাহলে এখানে তৈরি হবে লো প্রেশার। এর থেকে কিছুটা ওপরে এখানে অপেক্ষাকৃত কম হিট করে, সেই জন্য হাই প্রেশার। হাই প্রেশারে বায়ু ভারী হবে, লো প্রেশারে হালকা হবে। তাহলে হালকা বায়ুটা ওপর দিকে উঠে যাবে আর ভারী বায়ুটা নিচের দিকে নেমে আসবে। তাহলে এটাও কিন্তু একটা উইন্ডের মোশন। তাহলে এই হরাইজন্টাল উইন্ডের মোশনটাকে বলা হয়, এয়ারের মোশনটাকে বলা হয় উইন্ড। তাহলে হরাইজন্টাল মোশন অফ এয়ার ইজ নোন অ্যাজ উইন্ড। এটা তাহলে কিন্তু দেখো আপ অ্যান্ড ডাউন যাচ্ছে, এটাকে বলা হয় ভার্টিক্যাল মোশন। এই মোশনে
এয়ারের মুভমেন্টটাকে বলা হয় এয়ার কারেন্ট। মাথায় রাখবে এই দুটো টার্মসের ডিফারেন্স, দিস ওয়ান উইন্ড, দিস ওয়ান এয়ার কারেন্ট। তাহলে এয়ার কারেন্ট হচ্ছে নট হরাইজন্টাল মোশন, ভার্টিক্যাল মোশন, আপ অ্যান্ড ডাউন মোশন। আর উইন্ড হচ্ছে হরাইজন্টাল মোশন, অর্থাৎ হাই প্রেশার থেকে লো প্রেশার। এখানে দেখো হাই থেকে লো এলো, লো থেকে হাই যাচ্ছে, ভার্টিক্যালি মুভমেন্ট করছে। সেই জন্য এটাকে আমরা বলবো এয়ার কারেন্ট, আর এটাকে বলবো উইন্ড। এর সঙ্গে একটা টার্ম বলে রাখি, ব্রিজ, BREEZE, ব্রিজ। এই ব্রিজটার নাম শুনে কারোর মনে হতে পারে অন্যান্য কোনো ব্রিজ, হাওড়া ব্রিজ, বিবেকানন্দ ব্রিজ। নো, নট অ্যাট অল। সেই ব্রিজ হচ্ছে BRIDGE। এই ব্রিজ হচ্ছে মৃদু মন্দ বাতাস। এটা একটা পার্টিকুলার, সাপোজ এটা একটা ল্যান্ডমাস, এটা একটা ওয়াটার বডি। এই ল্যান্ড থেকে ওয়াটারে উইন্ড মুভ করতে পারে, আবার ওয়াটার থেকেও ল্যান্ডে উইন্ড মুভ করতে পারে, তখন সেগুলোকে বলা হয় ব্রিজ। তাহলে আমরা এই তিনটে কনসেপ্ট ক্লিয়ার পেলাম এখান থেকে। আমরা ডিভিশন অফ উইন্ডে পরে আসি। তিনটে কনসেপ্ট হচ্ছে, একটা হচ্ছে উইন্ড, একটা হচ্ছে এয়ার কারেন্ট, আর একটা হলো ব্রিজ। স্যার একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু বিরতির পর আমরা কোন দিকটা বুঝবো আজকে? উইন্ডের ডিভিশন। আচ্ছা, তাহলে এখন বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরে আসছি বিরতির পর উইন্ডের ডিভিশন নিয়ে। সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট বিরতির পর।